নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি শচীন্দ্রনাথ মণ্ডল, সহ শিক্ষক, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর। আজকে নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। এ বিষয়ে প্রথম পর্বটি এখন আমরা আলোচনা শুরু করছি। সবাই এসো, আমরা এই বিষয়টা এখন শুরু করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর নবম শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পর্ব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। এ বিষয়ে আমরা এখন শুরু করা যাক। প্রথমেই আমরা বলে নেব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমাটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে এবং শেষ হয়েছিল 1945 সালে। মোট 2194 দিন ধরে এই যুদ্ধ চলেছিল পৃথিবীর বিভিন্ন দেশকে নিয়ে। ইউরোপ ছিল এই যুদ্ধের রণাঙ্গন। এ যুদ্ধের চরিত্র ছিল বিশ্বজনীন। প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক এবং সর্বাত্মক। জল, স্থল, আকাশ জুড়ে এই যুদ্ধের তাণ্ডব চলেছিল। হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। এবারে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল হিটলারের পোল্যান্ড আক্রমণের মাধ্যমে, এটা একটা ভয়াবহ রূপ নিয়েছিল। সমগ্র ইউরোপ জুড়ে শ্মশানের শূন্যতা নেমে এসেছিল। এবারে আমরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাস্ট পটভূমির পরেই আসছি নেক্সট পর্বে। এই পর্বে দেখে নেব ফ্যাসিবাদ ও নাৎসিবাদ বনাম গণতান্ত্রিক আদর্শের সংঘাত, এবং এই সংঘাত থেকেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। প্রথমেই জানতে হবে ফ্যাসিবাদ কি, নাৎসিবাদ কি এবং গণতন্ত্র কি। মনে রাখতে হবে ফ্যাসিবাদ কথাটি একটি ল্যাটিন শব্দ ফ্যাসেস থেকে এসছে, যার অর্থ একগোছা লাঠি, অর্থাৎ ইউনিটি একটা ভীষণ রকমভাবে শক্তিশালী করে কোনো একটা দেশকে, সেই বিষয়টাকে বোঝাতে চাইছে। একতার বল, এই বিষয়ে গুরুত্ব দিতে গিয়ে ফ্যাসিবাদ কথাটা ব্যবহার করা হয়েছে। আর নাৎসিবাদ এই কথাটি এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে জার্মান একটা রাজনৈতিক সংগঠন, যে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন অ্যান্টন ডেক্সলার। পরবর্তীকালের দায়িত্বভার হাতে নিয়েছিলেন হিটলার। এখন ফ্যাসিবাদ এবং নাৎসিবাদ অনেকটা একনায়কতান্ত্রিক দল। এখানে অন্য কোনো দলের কোনো কর্তৃত্ব প্রাধান্য বিশেষ থাকে না। তাই এই দলের একমাত্র নেতা বল প্রয়োগ করে ক্ষমতা দখল করে থাকে। গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে তার তফাৎ হচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থা যেমন একটা গণমাধ্যমগুলো তার স্বাধীনভাবে কাজ করে থাকে, বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করে থাকে, একনায়কতান্ত্রিক এই ফ্যাসিবাদ বা নাৎসিবাদে তেমন কোনো ব্যবস্থা এখানে থাকে না। অর্থাৎ বিচার বা গণমাধ্যম সব কিছুই পরিচালনা করে থাকে নেতার হাতেই সমস্ত ক্ষমতা। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, গণতন্ত্রে যেমন নাগরিকের ভোটাধিকার এবং অন্যান্য রাজনৈতিক অধিকার স্বীকৃত, ফ্যাসিবাদ কিংবা নাৎসিবাদে তেমনটি কিন্তু থাকে না, অর্থাৎ সেরকম সুযোগ নেই। এখানে সমস্ত ক্ষমতা থাকে নেতারই হাতে। গণতন্ত্রে ব্যালটই যেমন শেষ কথা বলে, তেমনি ফ্যাসিবাদ ও নাৎসিবাদে বুলেট অর্থাৎ শক্তি, এটাই হচ্ছে শেষ কথা। শক্তিকে টিকিয়ে রাখার জন্যে, অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে ফ্যাসিবাদ এবং নাৎসিবাদ এমন আদর্শে বিশ্বাসী। কিন্তু গণতন্ত্রে সবসময় জনমতকে প্রাধান্য দিয়ে সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়। আমরা সহজেই বুঝতে পারছি যে দুটো ভিন্ন ধর্মী আদর্শ, একদিকে ফ্যাসিবাদ নাৎসিবাদ আর অন্যদিকে গণতান্ত্রিক আদর্শ, তার মধ্যে যে একটা সংঘাত, এই সংঘাতের আবহে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল, যেটা পরবর্তী পর্বে আমরা দেখতে পাব। এই পর্বে আমরা প্রথমেই বলে নেব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে অনেক রকমের ঘটনা ঘটেছিল, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকে অনিবার্য করেছিল। তার মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি যে ইঙ্গো ফরাসি তোষণ নীতি। এই ইঙ্গো ফরাসি তোষণ নীতি কি, কতদিন ধরে চলেছিল এবং এই তোষণ নীতি কেন, কে প্রবর্তন করেছিলেন, সেটা একটু জানা দরকার। মনে রাখতে হবে
1936 থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত এই তোষণ নীতি অবলম্বন করেছিলেন ইংল্যান্ড এবং ফ্রান্স। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্ট্যানলি বল্ডউইন মূলত এই তোষণ নীতির রূপকার। এটা এক ধরনের ফ্ল্যাটারিং পলিসি। এই তোষণ নীতি গ্রহণ করা হয়েছিল জার্মানিকে খুশি করার জন্যে। কেন? জার্মানি কিছুটা ইটালিকেও বলা যায় মূলত জার্মানিকে খুশি করার জন্য। কেন না, প্রথম বিশ্বযুদ্ধের পরে ভার্সাইয়ের শান্তি চুক্তির নামে প্রায় 240টি ধারা এই ভার্সাই চুক্তির, যেগুলো অন্যায়ভাবে জার্মানির উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, এটা চাপিয়ে দিয়েছিল ফ্রান্স এবং ইংল্যান্ড। সেই জন্য জার্মানির ভেতরে একটা ফ্রান্স ও ব্রিটিশ বিরোধী ক্ষোভ তৈরি হতে পারে বা হয়েছিল, এমনটাই ধরে নিয়ে আগে থেকেই ইংল্যান্ড ও ফ্রান্স নিজেদেরকে বাঁচানোর জন্যে, অর্থাৎ নাৎসিবাদ ও ফ্যাসিবাদের আক্রমণ থেকে রক্ষা পেতে তারা এই ধরনের তোষণ নীতি গ্রহণ করেছিল। এই তোষণ নীতি গ্রহণ করার পেছনে আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে নাৎসিবাদ এবং ফ্যাসিবাদী নেতারা তারা ভেবেছিল যে রুশ সাম্যবাদকে ধ্বংস করতে গেলে জার্মান নাৎসিবাদকে কাজে লাগাতে হবে। তাই জার্মানিকে তোষণ করা হয়েছিল। জার্মানিকে তোষণ করে নাৎসি শক্তিকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হলে ইংল্যান্ড ও ফ্রান্সের গণতান্ত্রিক শক্তি রক্ষা পাবে এবং তাদের অস্তিত্ব টিকে থাকবে। হেন উদ্দেশ্য নিয়ে হিটলারকে তোষণ করা হয়েছিল দীর্ঘদিন ধরে। আর হিটলার সেই তোষণ নীতিকে কাজে লাগিয়ে এবং ইংল্যান্ড ও ফ্রান্সের যে নিষ্ক্রিয় অবস্থা, সেই অবস্থার সুযোগ নিয়ে নিজের শক্তি বৃদ্ধি করেছিলেন। এখানে একটা কথা একটু বলে দিই, এই তোষণ নীতির সুযোগে বা সুবাদে হিটলার 1938 খ্রিস্টাব্দে মিউনিকের চুক্তি করেছিল। সেই চুক্তির মাধ্যমে চেকোস্লোভাকিয়ার সুদেতেনল্যান্ড, যেটা জার্মান অধ্যুষিত অঞ্চল বলে তিনি দাবি করে ওই অঞ্চলটি দখল করেছিলেন। সেক্ষেত্রে ইংল্যান্ড ফ্রান্স কিছুই বলেনি, কারণ আগে থেকে তারা হিটলারকে তোষণ করেই যাচ্ছিল। ফলে এই যে পরিস্থিতি, এতে হিটলারকে পাড়ার সুযোগ দেওয়া হয়েছিল। তাই ঐতিহাসিক এজেপি টেইলারের মতো অনেকেই বলে থাকেন যে এই ইঙ্গো ফরাসি তোষণ নীতি এটা একটা ক্যাটাস্ট্রফিক ট্যাপ, এটা একটা মৃত্যু ফাঁদ। এই ফাঁদে পা দিয়ে ইংল্যান্ড ও ফ্রান্সের কিন্তু ক্ষতি হয়েছিল, আর অন্যদিকে জার্মানিকে বাড়তে সুবিধে করে দেওয়া হয়েছিল, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনেকটা অনিবার্য করে তুলেছিল। এটা তাহলে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে ইঙ্গো ফরাসি তোষণ নীতির যে ভূমিকা, সেটাও আমরা কিছুটা বুঝতে পারলাম। এর পরের পর্বে এসো। এই পর্বে আমরা দেখতে পাব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পরস্পর বিরোধী সামরিক শক্তি জোট গড়ে উঠছে। প্রথমে যে শক্তি জোট, সেটার কথা বলি। 1937 খ্রিস্টাব্দের রোম বার্লিন টোকিও অক্ষ শক্তি জোট। রোম বার্লিন টোকিও অক্ষ শক্তি গড়ে উঠেছিল। এর একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা এরকমই। প্রথমে 1936 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর অ্যান্টি কমিনটার্ন প্যাক্ট বা কমিউনিস্ট বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জাপানের সঙ্গে জার্মানির, অর্থাৎ জার্মানির হিটলার এবং জাপানের হিদেকি তোজো, তাদের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। অর্থাৎ ইউরোপের পূর্ব প্রান্তে যে কমিউনিস্ট শক্তি রাশিয়ার হাত ধরে বৃদ্ধি পাচ্ছে, সেই শক্তিকে যে কোনোভাবেই হোক প্রতিহত করতে হবে। তার জন্য এই অ্যান্টি কমিনটার্ন প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু এই চুক্তি যখন স্বাক্ষর হয়, তখন ইটালির মুসোলিনি সে দেখল এই চুক্তির সঙ্গে যুক্ত হতে পারলে তারও কিছু লাভ আছে। তাই 1937 খ্রিস্টাব্দে নভেম্বরের 6 তারিখে ইটালি অ্যান্টি কমিনটার্ন প্যাক্টের সঙ্গে যুক্ত হয়ে যায়। আর তার ফলে তৈরি হয় রোম বার্লিন টোকিও অক্ষ শক্তি জোট। এই অক্ষ শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বিরোধী শক্তি হিসেবে গড়ে উঠেছিল। কাদের বিরুদ্ধে এই বিরোধী শক্তি? না, মিত্র শক্তি জোটের বিরুদ্ধে। সেই মিত্র শক্তি জোটে কারা ছিল? ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং পরবর্তীকালে আমেরিকাও যোগ দিয়েছিল। এর পরের পর্বে আমরা আসছি অক্ষ শক্তির ঠিক পরের পর্বে। অক্ষ শক্তি একটা সামরিক জোট বললাম, তার ঠিক পরের
পর্বে কি ঘটলো সেটা আমরা একটু দেখে নিচ্ছি। এই পর্বে আসার সময় আমরা দেখব যে এই অক্ষশক্তি যারা গঠন করেছিল 3 বিশ্ববরেণ্য নেতা, তারা হচ্ছেন জার্মানির অ্যাডলফ হিটলার, ইটালির বেনিটো মুসোলিনি এবং জাপানের হিদেকি তোজো। এই বিশ্ব নেতা 3 নেতা হচ্ছে অক্ষশক্তির মূল রূপকার এবং তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে চালিত করেছিল এবং এই যুদ্ধকে ভয়াবহ রূপ দিতে তারা অনেকটাই তৎপরতা দেখিয়েছিল। এই 3 নেতার পরের পর্বে আমরা আসছি। এই পর্বে আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি প্রকৃতি, অর্থাৎ সময় সারণীতে এক ঝলক আমরা দেখে নিচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কিভাবে, কোথায়, কোন তারিখে কি হচ্ছে, সেইগুলো আমরা এখানে আলোচনার মাধ্যমে সংক্ষেপে তুলে ধরছি। প্রথমে দেখো 1939 সালের 1 সেপ্টেম্বর। আমরা জানি হিটলারের পোল্যান্ড আক্রমণ তিনি করেছিলেন 1939 সালের 1 সেপ্টেম্বর। তারপরেই তার একদিন পরে অর্থাৎ 1939-এর 3রা সেপ্টেম্বর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। কিন্তু 1 সেপ্টেম্বরে কি হলো? এই দিনে নাৎসি বাহিনী ব্লিৎজক্রিগ যুদ্ধ পদ্ধতি প্রয়োগ করে তারা 15 দিনের মধ্যে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ আক্রমণ এবং দখল করে নেয়। একইভাবে আমরা পরপর ঘটনাগুলো বলি। 1940 সালের জুন মাসে রাশিয়া বাল্টিক সাগরের তীরবর্তী 3টি প্রজাতান্ত্রিক রাষ্ট্র লাটভিয়া, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়া আক্রমণ ও অধিগ্রহণ করে। 1940 সালের এপ্রিল মাসে লৌহ খনি সমৃদ্ধ নরওয়ে ও ডেনমার্ক আক্রমণ করে একে জার্মানির আশ্রিত রাজ্য পরিণত করে। ইংল্যান্ড ও ফ্রান্স এক্ষেত্রে হিটলারকে প্রতিহত করতে পারেনি। এবারে 1940-এর 10 মে কি হচ্ছে? হিটলার এই সময় হল্যান্ড, লুক্সেমবার্গ এবং বেলজিয়াম আক্রমণ করছে। এবারে 1940-এর 10 জুন কি হচ্ছে? ইটালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিচ্ছে, ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। তাহলে ইটালি 1940 সালে যুদ্ধে নেমে পড়ল। 1940-এর 29 নভেম্বর হিটলার ক্যাম্পেই জঙ্গলে রেলের কামরার মধ্যে ফ্রান্সকে আত্মসমর্পণে বাধ্য করে এবং আত্মসমর্পণে বাধ্য করে ভার্সাইয়ের চুক্তির প্রতিশোধ নিয়েছিল। যে চুক্তি অন্যায়ভাবে করা হয়েছিল সেই চুক্তির প্রতিশোধ নিয়েছিল এভাবেই জার্মানি। এরপরে আমরা চলে আসছি 1940 সালের 8 থেকে 15ই আগস্ট। 1940 সালের 8 থেকে 15ই আগস্ট এই সময় কি হচ্ছে? প্রায় 1000 জার্মান বোমারু বিমান ইংল্যান্ডের উপর বোমা বর্ষণ করে এবং লাগাতার আক্রমণ চালায়। এই বোমারু বিমানের যে আক্রমণ ইংল্যান্ডে হয়েছিল এটার নাম ব্যাটেল অফ ব্রিটেন এবং হিটলারের সমুদ্র সিংহ অভিযান। সমুদ্র সিংহ ইংল্যান্ডকে বলা হয়, সেই জন্য করে এই অভিযানের নাম সমুদ্র সিংহ অভিযান। তারপর আমরা আসছি 1941 সালের 22 জুন। 1941 সালের 22 জুন কি হচ্ছে না, এই দিন জার্মানি রাশিয়া আক্রমণ করে 40 লক্ষ সেনা, 3300 ট্যাঙ্ক এবং 5000 বিমান নিয়ে। 22 জুন দিনটি রাশিয়া আক্রমণের দিন হিসেবে তিনি ধার্য করেছিলেন। কেন না, এই 22 জুন নেপোলিয়নের রাশিয়া আক্রমণের 129তম বর্ষ ছিল। তাই সেই দিনটাকে স্মরণ করতে ওই 22 জুন 1941 হিটলার রাশিয়া আক্রমণ করেছিলেন। তারপরে 1941-এর 30 জুলাই আরেকটি ঘটনা ঘটল। সেদিন হচ্ছে কি না, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি বাতিল করে রাশিয়া পোল্যান্ড এবং ইংল্যান্ডের সঙ্গে মিলিত হয়েছিল। হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখতে হবে, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কিন্তু 1939 সালে স্বাক্ষরিত হয়েছিল আগস্ট মাসে। এটা একটা গোপন চুক্তি রাশিয়ার সঙ্গে জার্মানির। তো জার্মানি যেহেতু রাশিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই এই অনাক্রমণ চুক্তির শর্ত লঙ্ঘন করে রাশিয়া পোল্যান্ড এবং ইংল্যান্ডের সঙ্গে মিলিত হয়েছিল। এর পরের পর্বে আমরা দেখছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি প্রকৃতিতে 1942 সালের নভেম্বরের 8 ইঙ্গো ফরাসি বাহিনী ফরাসি অধিকৃত উত্তর আফ্রিকায় অবতরণ করছে।
1942-এর 19শে নভেম্বর স্ট্যালিনগ্রাদের যুদ্ধ শুরু হচ্ছে। রাশিয়া স্ট্যালিনগ্রাদের যুদ্ধ এই দিন শুরু হচ্ছে। সেক্ষেত্রে যে রুশ লাল ফৌজ তাদের গেরিলা আক্রমণ চালায় কার উপরে? না, জার্মানির নাৎসি বাহিনীর উপরে। এবং সেই সময় লাল ফৌজের নেতৃত্বে যিনি ছিলেন তার নাম হচ্ছে মার্শাল ঝুকভ। মোট 3,38,000 জার্মান সেনার মধ্যে এই সময় মাত্র 80,000 জার্মান সেনা এই যুদ্ধে কিন্তু জীবিত ছিলেন, বাকি সবই রাশিয়ার লাল ফৌজের হাতে নিহত হয়েছিলেন। 1943 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস জার্মান সেনাপতি ভন পাউলাস রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে। তারপর জার্মানির শেষের যুদ্ধ শুরু হয়, বিগিনিং অফ দ্য এন্ড। স্ট্যালিনগ্রাদের যুদ্ধে রাশিয়ার বাহিনীর বীরত্বের কথা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। 1943 খ্রিস্টাব্দের এবার 1943 সালের 24শে জুলাই ইঙ্গোমার্কির বাহিনী ফ্যাসিস্ট গ্র্যান্ড কাউন্সিল মুসোলিনি ও ফ্যাসিস্ট সরকারকে বরখাস্ত করে। 1944 খ্রিস্টাব্দের জুনের 4 তারিখ মিত্রবাহিনী ইটালির রাজধানী রোম দখল করে। মুসোলিনির বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটে। 1944 সালের 6 জুন একটা ঐতিহাসিক দিন। ফ্রান্সের নরমান্ডিতে 1,56,000 মিত্র সেনা জার্মান বিরোধী অপারেশন ওভারলর্ড অভিযানের পর ডি ডে পালন করে। ডি ডে মানে ডে অফ ডেলিভারেন্স, অর্থাৎ নিষ্কৃতি দিবস। এই নিষ্কৃতি দিবস পালিত হয় সারা ইউরোপ জুড়ে। এটা একটা বিরাট ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে। এবারে আসছি 1945 সালের 28 এপ্রিল। এই দিন মিত্রবাহিনী উত্তর ইটালি দখল করে। তখন মুসোলিনি ছদ্মবেশে সুইজারল্যান্ডে পালিয়ে গিয়ে ফ্যাসিস্ট বিরোধী ক্রুদ্ধ জনতার হাতে ধরা পড়েন এবং নির্মমভাবে নিহত হন। তাহলে আমরা দেখছি এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক নেতা তিনি 1945-এ প্রাণ হারালেন। এবারে 1945-এর 29-30 এপ্রিলের ঘটনা। রুশ মার্কিন বাহিনী বার্লিন দখল করে নিলে বার্লিনের বাগানবাড়িতে প্রায় 50 ফুট মাটির তলায় যে বাংকার হিটলার বানিয়েছিলেন সেখানেই তিনি আশ্রয় নিয়েছিলেন। তিনি তার সদ্য বিবাহিত স্ত্রী ইভা ব্রাউনকে নিয়ে সেখানে থাকার পরে শেষ পর্যন্ত নিরুপায় ভেবে তিনি সস্ত্রীক আত্মহত্যা করেন। 1945 সালের 29-30 এপ্রিলের ঘটনা। এর পরের পর্বে আসছি 1945 খ্রিস্টাব্দের 1 মে। এই দিন বেতারে হিটলারের মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে। 1945 খ্রিস্টাব্দের 7 মে মিত্রপক্ষের কাছে জার্মানি সেদিন আত্মসমর্পণ করে। 1945 খ্রিস্টাব্দের 8 মে ইউরোপ জুড়ে পালিত হচ্ছে বিজয় দিবস, ভিই ডে, ভিক্টরি ইন ইউরোপ ডে। এই বিজয় দিবস পালিত হয় 1945 খ্রিস্টাব্দের 17 জুলাই। এটি আরেকটি ঐতিহাসিক মুহূর্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্বে। এই সময় দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে মিত্রশক্তি জাপানকে আত্মসমর্পণের জন্য পটসডাম সম্মেলনে আহ্বান করেছিলেন। 1945 খ্রিস্টাব্দের 14 আগস্ট আমেরিকা সেই সময় হিরোশিমা এবং নাগাসাকি শহর দুটি ধ্বংসের পর জাপানকে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণের জন্য চাপ দিতে থাকে। এবারে বাধ্য হয়ে জাপান 1945-এর 2 সেপ্টেম্বর আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে মার্কিন সেনানায়ক ডাইট ডি আইজেনহাওয়ারের অফিসে গিয়ে। তাহলে 1945 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের 2 তারিখে জার্মানির আত্মসমর্পণ একদম আনুষ্ঠানিকভাবে, অফিসিয়ালি আত্মসমর্পণ, তার মানে আত্মসমর্পণের যে দলিল সেই দলিলে স্বাক্ষর করলেন এবং তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের 3 তারিখে, সেটি শেষ হয়ে গেল জাপানের আত্মসমর্পণের মাধ্যমে 1945 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের 2 তারিখে। এর পরের পর্বে আমরা চলে আসছি। এই পর্বে আমরা একটা মানচিত্রের মাধ্যমে
বোঝানোর চেষ্টা করেছি এখানে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোথায় কিভাবে প্রসার ঘটেছিল, তার প্রসার সম্পর্কে আমরা বলছি। তো এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই যে একটা স্যাফরন কালার দিয়ে একটা গৈরিক রং দিয়ে বাউন্ডারি করা আছে, এটা জার্মানির এরিয়া। এই অঞ্চল জুড়ে জার্মানি দাপট চালিয়েছিল এবং তারপর অ্যারো চিহ্নগুলো দিয়ে বিভিন্ন রঙের মাধ্যমে দেখানো হয়েছে কোনটা জার্মানির সাম্রাজ্য, কোনটা ইউরোপ এবং উত্তর আফ্রিকার সীমানা, অক্ষ শক্তি বিরোধী রাষ্ট্রজোট কোন কোন রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছে, এসবই এখানে দেখানো হয়েছে। নিরপেক্ষ রাষ্ট্র কারা ছিল। তারপরে শেষে আমরা দেখানোর চেষ্টা করেছি রণক্ষেত্র সমূহ, যেগুলো লাল লাল পয়েন্ট করে এই যে দেখানোর চেষ্টা করেছে এই একটা জায়গায়, তারপরে এখানে একটা, এগুলো হচ্ছে আমরা দেখিয়েছি। এইগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ রণাঙ্গন। এদিকে আমরা এই জায়গাতেও দেখতে পাচ্ছি, হ্যাঁ, কুরস্ক, জুলাই, এখানেও দেখতে পাচ্ছি স্ট্যালিনগ্রাদের এই জায়গাতে। এখানে আমরা এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক একটা রণাঙ্গন। এবং এই যে জায়গাটা, হ্যাঁ, এল অ্যালামেন, এটা একটা বিখ্যাত রণক্ষেত্র। এই জায়গায় যুদ্ধ হয়েছিল, ভয়াবহ যুদ্ধ। এটা একটি কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ রণাঙ্গন। তো এই আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গার কথা বললাম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে প্রসারিত হয়েছিল বিভিন্ন জায়গায়, ইউরোপের বিভিন্ন জায়গায়, সেগুলো আমরা এভাবে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে চলে আসছি পরের পর্বে, সোভিয়েত রাশিয়া এবং জার্মানির মধ্যে সংঘাত। যে সোভিয়েত রাশিয়া এবং জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তি হয়েছিল অতীতে, সেই চুক্তি ভেঙে তারা পরস্পরের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল। 1939 থেকে 1940 এটি একটা গুরুত্বপূর্ণ সময়। এই 1939 থেকে 1940-এর মধ্যেই 8 মাস, এই সময় 8 মাস মিত্রশক্তি মানে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এরা করেছিল কি পশ্চিম রণাঙ্গনে, তাদের রণাঙ্গন ন্যাচারালি, ওরা পশ্চিম দিকের দেশ, ইউরোপের পশ্চিম দিক, তাই সেই পশ্চিম রণাঙ্গনে তখন তারা নিষ্ক্রিয় ছিল। মিত্রশক্তির এই ভুল নীতি, মানে যুদ্ধের সময় নিষ্ক্রিয় নীতি 8 মাস ধরে তারা অবলম্বন করেছিল। সেনাবাহিনী সব নিয়ে তারা চুপচাপ ছিল, কিন্তু কেউ কাউকে বা প্রতিপক্ষকে আক্রমণ করেনি। এই যে নিষ্ক্রিয় ভাব, এই যে ভুল নীতি, এই ভুল নীতির জন্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা ইতিহাসে ফনি ওয়ার বা ফেক ওয়ার বা নকল যুদ্ধ নামে পরিচিত। ঠিক আছে, এবারে 10 বছর মেয়াদী রুশ জার্মান ননাক্রমণ চুক্তির শর্ত লঙ্ঘন করে আমরা দেখছি হিটলার যখন রাশিয়া আক্রমণ করছে 1941 সালের 22শে জুন, যেটা আমি একটু আগে বলছিলাম। এখন হিটলার হঠাৎ করে এই রাশিয়া আক্রমণ করতে গেলেন কেন? আর সেই আক্রমণের জন্য রাশিয়ার সঙ্গে জার্মানির সংঘাত অনিবার্য হয়ে উঠেছিল। এখন এখানে আমরা কারণগুলো একটু সংক্ষেপে বুঝে নিচ্ছি। প্রথমে আমরা বলবো, আমি 1 নম্বর হিসেবে দেখাবো যে ল্যাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং রোমানিয়া, এই জায়গাগুলোতে যে রুশ আধিপত্য এবং সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছিল, এটা হিটলার একেবারে সহ্য করতে পারছিল না। এই লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, এটা প্রথম বিশ্বযুদ্ধের পরে গড়ে উঠেছিল নতুন প্রজাতান্ত্রিক রাষ্ট্র বাল্টিক সাগরের তীরে। এই রাজ্যে রাশিয়া কেন আধিপত্য স্থাপন করবে, এটা কোনোভাবে মেনে নিতে পারেনি জার্মানি। তাই এক প্রকার এই জার্মানির ঈর্ষা থেকে তার রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া। দ্বিতীয়, আন্তরিকতাহীন অনাক্রমণ চুক্তির মাধ্যমে রাশিয়াকে কিছুদিন নিষ্ক্রিয় রেখে হিটলার আসলে পশ্চিম রণাঙ্গনে, মানে তার সমস্ত শক্তি বৃদ্ধি করে পূর্ব রণাঙ্গনের দিকে পরবর্তীকালে পদক্ষেপ করার একটা চেষ্টা করছেন। সেই পদক্ষেপটা নেবার জন্যে পরবর্তীকালে তার যে উদ্যোগ, সেই উদ্যোগের জন্য রাশিয়ার সঙ্গে জার্মানির কিন্তু সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল। 3 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে নাৎসিবাদী হিটলার সাম্যবাদী রাশিয়াকে মেনে নিতে পারেনি। অর্থাৎ আদর্শের সংঘাত, একদিকে নাৎসিবাদ আর আরেকদিকে সাম্যবাদ, কমিউনিজম। এই কমিউনিজমের সঙ্গে ফ্যাসিজমের যে একটা বিপরীতধর্মী আদর্শ, সেই আদর্শের কারণে তাদের মধ্যে সংঘাতময় পরিস্থিতি গড়ে উঠেছিল। আরেকটি কারণ, জার্মানির সঙ্গে রাশিয়ার সংঘাতের কারণ, আরেকটি কারণ 4 নম্বর কারণ হিসেবে আমরা দেখাবো, ইউক্রেনের যে গম এবং বাকুর পেট্রোলিয়াম, সেটা হিটলারকে রাশিয়া আক্রমণে প্রলুব্ধ করেছিল। হিটলার চেয়েছিলেন রাশিয়ার যে অপরিসীম গমের উৎপাদন, সেটা দখল করতে হবে এবং ওই অঞ্চলের বাকু তৈল সম্পদ বা তৈল খনি, তার দখল নিতে হবে।
এই ভাবনাটা মাথায় রেখে এই লোভে কিন্তু হিটলার রাশিয়া আক্রমণের কথা ভেবেছিলেন। আর 5 নম্বর যে কারণটা, সেটা আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, বলকান অঞ্চল, দক্ষিণ পূর্ব ইউরোপের যে রাজ্যগুলি তাকে বলা, তার সেই অঞ্চলগুলিকে বলা হয় বলকান অঞ্চল। এই অঞ্চলে জার্মান প্রাধান্য কোনোভাবে কিন্তু স্ট্যালিন মেনে নিতে পারেনি। অর্থাৎ যে বলকান অঞ্চলে প্রথম বিশ্বযুদ্ধের আগে রাশিয়ার প্রাধান্য ছিল, সেই অঞ্চলে এখন জার্মানি যখন প্রাধান্য বিস্তার করতে চাইছে, তখন জোসেফ স্ট্যালিন অর্থাৎ রাশিয়ার যিনি সর্বময় কর্তা, তিনি এটাকে মেনে নিতে পারেননি। ফলে উভয় শক্তির মধ্যে, উভয় নেতার মধ্যে পরস্পরের যে একটা প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতা থেকে রণংদেহী মনোভাব তৈরি হয়। আর এরই ফলশ্রুতি রূপে 1941 খ্রিস্টাব্দে হিটলার রাশিয়া আক্রমণের জন্য প্রস্তুতি নেন এবং যে অপারেশন সেই সময় রাশিয়ায় চালিয়েছিলেন, ইতিহাসে তা অপারেশন বারবোসা নামে পরিচিত, 1941। এরপরে আমরা আসছি পার্ল হারবার আক্রমণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, একটা উত্তেজনাময় পরিস্থিতি, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ যে সমস্ত অঞ্চলে ছিল সেখানে একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল এই পার্ল হারবার আক্রমণের মধ্য দিয়ে। এখন পার্ল হারবার আক্রমণ কবে করা হয়েছিল, কে করেছিল, কেন করেছিল, এইটা আমাদের 3টে প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে। প্রথমে, এই পার্ল হারবার আক্রমণ করেছিল কে? জাপানের ভাইস অ্যাডমিরাল নোগুচি, অর্থাৎ নৌ বিভাগের যিনি ভাইস অ্যাডমিরাল মিস্টার নোগুচি, তিনি পার্ল হারবার আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন। সেই আক্রমণকালে তিনি 360টি বোমারু বিমান, 72টি যুদ্ধজাহাজ, 16টি ডেস্ট্রয়ার এবং 15টি সাবমেরিন নিয়ে একযোগে পার্ল হারবার আক্রমণ করেছিলেন। এই পার্ল হারবার আক্রমণকালে জাপানের আক্রমণে প্রায় 120টি মার্কিন বিমান, 20টি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছিল। এই সময় জাপানের আক্রমণে 2400 মার্কিন সেনা সহ সাধারণ মানুষ এবং সেনা মিলিয়ে মোট 15,000 মার্কিনের মৃত্যু হয়েছিল। এখন জাপানের, আমি বললাম যে জাপান কেন পার্ল হারবার আক্রমণ করলো, তার কারণ হচ্ছে জাপান 1937 খ্রিস্টাব্দের মধ্যে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ অঞ্চলে বা প্রশান্ত মহাসাগরীয় এলাকায় শক্তি বৃদ্ধি করতে চেয়েছিল। সেই সময় প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের রাজধানী হনলুলুতে জাপানের সবচেয়ে বড় বাধা ছিল মার্কিন সামরিক ঘাঁটি। সেই মার্কিন সামরিক ঘাঁটি কোথায় ছিল না, এই হনলুলুর পার্ল হারবার বন্দরে। এখানে যে সামরিক ঘাঁটি ছিল সেটাই জাপানের কাছে ভয়ের কারণ, কারণ ওই অঞ্চলের কোনো দ্বীপ দখল করতে গেলে বাধা আসবে প্রথম আমেরিকার তরফ থেকে। তাই সেই বাধাকে নির্মূল করতে জাপান পার্ল হারবার আক্রমণ করেছিল। কিন্তু এই আক্রমণ আমেরিকা ভালো চোখে নেয়নি। জাপান তার শক্তি বৃদ্ধির জন্য এটা করলেও এটা একটা হঠকারী দৃষ্টান্ত বা সিদ্ধান্ত বলা যেতে পারে। ইতিহাসে জাপানের এহেন ভুলের মাসুল কিন্তু দিতে হয়েছিল, যার পরিণামে আমরা দেখতে পাব পরবর্তীকালে 1945 সালে আমেরিকা জাপানের ফুলের মতো দুটি সুন্দর শহর হিরোশিমা এবং নাগাসাকি, এই শহর দুটি অ্যাটম বোমায় ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। লিটল বয় এবং ফ্যাটম্যান নামে দুটি পারমাণবিক বোমা তৈরি করা হয়। ম্যানহাটন প্রজেক্ট আমেরিকা গ্রহণ করেছিল, সেই ম্যানহাটন প্রকল্পের মাধ্যমে এই পারমাণবিক বোমা তৈরি করা হয় এবং সেই সময় দুটি বোমা, লিটল বয় এবং ফ্যাটম্যান, এই দুটি পরমাণু বোমা জাপানের হিরোশিমা নাগাসাকিতে ফেলা হয়। এতে 15,000 মানুষের মৃত্যুর বদলা নিতে আমেরিকা 3,20,000 জাপানিকে মেরেছিল। এই হচ্ছে পার্ল হারবার আক্রমণের বদলা। প্রথম পর্বের আলোচনা আমরা শেষ করলাম। এ বিষয়ে তোমরা ভালো করে বিষয়টা রপ্ত করো, বোঝার চেষ্টা করো। খুব সহজভাবে অনেক কিছু বলে দেওয়া হলো, বোঝানো হলো। এ বিষয়ে তোমরা পরীক্ষার জন্যে কিছু প্রশ্ন তৈরি করতে পারো, যেমন পার্ল হারবার ধ্বংস, এ বিষয়ে একটা টিকা করা যেতে পারে। হিরোশিমা নাগাসাকিতে কারা কবে বোমা নিক্ষেপ করেছিল,
এর ফল কি হয়েছিল সে বিষয়ে একটা প্রশ্ন তোমরা করতে পারো। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া কেন আক্রমণ করেছিল হিটলার সেটাও তোমরা তৈরি করবে। এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা দেখে নেবে, কয়েকটা পয়েন্ট করে বলে দেওয়া হলো, সেগুলো বোঝার চেষ্টা করবে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সামগ্রিক বিষয়টা ধারাবাহিকভাবে একটু বুঝে নেওয়ার জন্য অ্যাট এ গ্ল্যান্স সংক্ষেপে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি সেটা সময় সারণীর মাধ্যমে দেখিয়েছি, ওটা একটু দেখে নাও, নিলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, স্পষ্ট ধারণা হবে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায়ের প্রথম পর্বের সম্পর্কে। এটা তোমরা একটু দেখে নাও, তাহলে ধারণা আরও পরিষ্কার হয়ে যাবে।